ইউনূস এবার কাঁপছে, তার কারণ টলমলে ইউনূসের গদি। তুমি পাকামি করতে গিয়েছিলে, ওই ভিক্ষের কৌটো নিয়ে চীনে গিয়ে বলেছিলে ল্যান্ডলকড সেভেন সিস্টার্স, মনে হচ্ছে যেন তোমার বাপের সেভেন সিস্টার্স। ইউনূস মিয়া জানেন তার দেশে তিনি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আর তার জন্য সরকারি কর্মচারীদের প্রথম খাড়ার আঘাতটা নেমে এলো। বুড়ো বয়সে ভীমরতি ধরলে যা হয়, মসনদে বসে থাকবেন, সেই জন্যে ঘর আর বাইরে জ্বালিয়ে দিচ্ছেন। তিনি যতক্ষণ থাকবেন বাংলাদেশের মসনদে, ততক্ষণ বিপদ শুধু বাংলাদেশের নয়, গোটা উপমহাদেশের। একের পর এক রায়, তার মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড। তাকে ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো এই হিংস্র জন্তুটাকে? হিংস্র জন্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু হিন্দু নিধনের জন্য নয়, একে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে হিংস্র আক্রমণ করার জন্য। বাংলাদেশের চিটফান্ডের মালিক ইউনূস মিয়া, যিনি বিনা নির্বাচনে জনতার কোনো ধরনের আদেশ না নিয়ে টুপ করে ওপর থেকে বসে পড়েছে মসনদে, তার মসনদ এবার টলমলে। অর্থাৎ ইউনূস এবার কাঁপছে, তার কারণ টলমলে ইউনূসের গদি। আপনারা অনেকে বলবেন যে এই ইউনূসের গদি টলমল কিন্তু যাবে কবে? বিশ্বাস করুন, সবুরে মেওয়া ফলে। একটা কথা ঠিক, যতদিন এই ইউনূস থাকবে ততদিন কৌশলগতভাবে আমাদের সুবিধা, অর্থাৎ ভারতের সুবিধা। তার কারণ এই ইউনূস গোটা দেশটাকে বিক্রি করে দেবে। রাখাইনে সে শুয়োরের মাংস পাঠাবে, হিউম্যানিটেরিয়ান করিডর অর্থাৎ মানবিক করিডর করে সে বিদেশি শক্তিকে নিয়ে আসবে, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতা টলমল করবে। কিন্তু বিশ্বাস করুন, একজন ভালো মানুষ চায় তার আশেপাশের প্রতিবেশীরা ভালো থাকুক। ভারত চায় বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকুক, এমনকি ভারত চায় পাকিস্তানের সাধারণ মানুষ ভালো থাকুক। যে কারণে আপনারা দেখেছেন অপারেশন সিন্দুরে আমরা বেছে বেছে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গিদের ৯টি ঘাঁটি পাকিস্তানে ঢুকে আমরা ভেঙে দিয়ে এসেছি, ধ্বংস করে দিয়েছি। আমরা কি পারতাম না ইসরায়েল গাজাতে যা করেছে ওইভাবে গুড়িয়ে দিতে? পাকিস্তান পারতাম না করাচি, লাহোর, ইসলামাবাদ গুড়িয়ে দিতে? পারতাম, কিন্তু করিনি। তার কারণ পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের দুশ্মনী নেই, যেমন আমাদের দুশ্মনী নেই বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে। আর পাকিস্তানের আর্মি, আমি বারবার আপনাদের বলি, পৃথিবীর সেই ঘৃণ্য সৈন্য যারা সৈন্যবাহিনীর ঊর্ধ্বে পড়ে আসলে ভেতরে ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি। যেই আমরা সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে আঘাত এনেছি, ধ্বংস করে দিয়েছি, সেই তারা তেড়ে ফুড়ে উঠে বসলো, লড়তে এলো আমাদের সঙ্গে। তারপর তো যা করার করে দিয়েছি। তিনবার আমরা পাকিস্তানে ঠুকে দিয়ে এসেছি তাদের। ওদের এয়ার বেস থেকে শুরু করে সব কিছু কাঁপছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই মোহাম্মদ ইউনূস অর্থাৎ ইউনূস মিয়া, তার গদিতে যতদিন সে বসে থাকবে আমাদের একটাই অসুবিধা। তার কারণ লোকটা এসেছে বাংলাদেশকে বিক্রি করতে, আর সেই বিক্রি হলে সেখানে বিদেশি শক্তি আসবে, সেই বিদেশি শক্তি দানা বাঁধবে। ওই হিউম্যানিটেরিয়ান করিডর যে যে দেশে হয়েছে, সে দেশে সাম্রাজ্যবাদী শক্তি এসেছে, ধ্বংস করেছে সেই দেশটাকে, আশেপাশের পরিবেশ নষ্ট করেছে। আর এই কারণেই, একমাত্র এই কারণেই ইউনূস মিয়া তিনি যতক্ষণ থাকবেন বাংলাদেশের মসনদে, ততক্ষণ বিপদ শুধু বাংলাদেশের নয়, গোটা উপমহাদেশের। আমি বিস্তারিতভাবে জানাবো যে কেন বলছি টলমলে ইউনূসের গদি। আপনারা জানেন রাষ্ট্রবিজ্ঞানের এক বিখ্যাত পণ্ডিত
তিনি একটা কথা বলতেন, যখন একটা সাম্রাজ্যের পতন ঘটে তখন জনগণ জেগে ওঠে। আসলে জনগণ আগে থেকেই জেগে ওঠে, কিন্তু পতনের সময় বোঝা যায় জনগণ কতটা ক্ষেপে গিয়েছে। প্রতিটি স্তরে সাধারণ মানুষ যখন পুঞ্জীবিত ক্ষোভ, প্রতিবাদ, আর সেই প্রতিবাদ থেকে যখন বিরাট বিস্ফোরণ ঘটে তখনই হয় বিপ্লব। বাংলাদেশে শুরু হয়ে গেছে বিপ্লব। অনেকে বলছেন এ বিপ্লব আরও একটা নতুন মুক্তির বিপ্লব। কেন বলছি? কারণ এই মুহূর্তে ইউনূস 9 মাসে তার 10ম বিদেশ সফরে বেরিয়ে পড়েছেন। আপনারা বলতেই পারেন ইউনূস তো বিদেশেই থাকতো। বাংলাদেশে যখন শ্রম আইন লঙ্ঘন করেছিল তখন পালিয়ে চোরের মতো আসামি হয়ে সে তো বিদেশেই ছিল। বিদেশে তো তার পরিচিতি আছে। তাহলে বিদেশ যাত্রা কি তার কাছে খুব লোভনীয়? হ্যাঁ, আলবাত লোভনীয়। তার কারণ এখন তিনি বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপ্রধান হিসেবে, চোরা পথে, নির্বাচিত নন, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান হয়ে তিনি যাচ্ছেন। ভালোই তো লাগছে। আগে কখনো পেয়েছেন রাষ্ট্রীয় মর্যাদা, রেড কার্পেট, বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, অর্থাৎ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছেন। হ্যাঁ, পুরো বয়সে ভীমরতি ধরলে যা হয়, মসনদে বসে থাকবেন, সেই জন্যে ঘর আর বাইরে জ্বালিয়ে দিচ্ছেন। মুখে বলছেন যুদ্ধকালীন পরিস্থিতি, বাইরে যুদ্ধকালীন পরিস্থিতি, ভেতরেও গৃহযুদ্ধের পরিস্থিতি। যদি এতই গৃহযুদ্ধ বা যুদ্ধকালীন অবস্থা হয় যে কারণে নাকি সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে না বলে বারবার সাফাই গাইছে, তাহলে তুই 10ম বারের জন্য কেন বিদেশ সফরে গেলি? জাপানে গিয়ে বসে আছে ভীতু ইউনূস, জাপানে গিয়ে বসে আছে। সেইখানে কি করছে? প্রথম আলো, বাংলাদেশের প্রথম আলো কাগজ কি লিখছে? পারস্পরিক বৈষয়িক আস্থা হুমকির মুখে নিক্কেই ফোরামে অধ্যাপক ইউনূস বলেন, বৈশ্বিক আস্থা এখন হুমকির মুখে। জাতির মধ্যে, সমাজের অভ্যন্তরে, এমনকি নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যেও আস্থা কমে যাচ্ছে। ঠিকই বলেছে। নিজে তো বুঝতে পারছে। রাখাইনে হিউম্যানিটেরিয়ান করিডর, মানবিক করিডরের নামে যখন শুয়োরের মাংস যাবে বাংলাদেশের ভেতর দিয়ে আরাকান আর্মির জন্য, আরাকান সেনার জন্য, তখন জাতির মধ্যে তো ক্ষোভ উঠবেই, সমাজের অভ্যন্তরে তো ক্ষোভ উঠবেই। নির্বাচন করছে না, যে কাজের জন্য বসানো হয়েছিল, অর্থাৎ নির্বাচনের রোডম্যাপ তৈরি করা, সে কাজটা বাদ দিয়ে সব কাজ করছে। আগেও আপনাদের বলেছি, ধরুন আপনি প্লাম্বার ডাকলেন জলের কাজ করানোর জন্য, সে বলছে আমি বাড়ি রং করব, সে বলছে আমি বাগানটা কীভাবে তৈরি হবো দেখব, কিন্তু জলের কাজ করছে না। এরকম প্লাম্বারকে আপনি রাখবেন না। এমনকি নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যেও আস্থা কমে যাচ্ছে। আসলে উল্টোটা হবে। স্লিপ অফ টাং বেরিয়ে পড়েছে, পরে ঘুরিয়ে দিয়েছে কথা। নাগরিক এবং প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান, তারাও বুঝতে পাচ্ছেন কি সর্বনাশ করে দিয়েছে বাংলাদেশের তারা ইউনূসকে এই মসনদে বসিয়ে। উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক বক্তব্যে তিনি বলেন, বিশ্ব ক্রমেই অস্থির হয়ে উঠছে। বিশ্ব নাকি অস্থির হয়ে উঠছে, আর ইউনূস মিয়া তিনি নাকি ঢাকায় বসে গোটা বিশ্বের অস্থিরতা তিনি অনুভব করছেন। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, এশিয়া ও তার বাইরে বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ হয়েছে এবং শান্তি দিন দিন অধরা হয়ে যাচ্ছে। তিনি বলেন, ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন জীবিকা ধ্বংস করে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ায় এমন বিভাজনের কারণে অসন্তোষ ও অস্থিরতা দেখা গিয়েছে, যা শাসন ব্যবস্থা পরিবর্তন ডেকে এনেছে বলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। বাংলাদেশের শাসন ব্যবস্থার সাম্প্রতিক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি পরিবর্তন ঘটেছে। এরপর তার সরকার দায়িত্ব গ্রহণ করে। অধ্যাপক ইউনূস আরও বলেন, আমরা আমাদের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচনের আয়োজনের মাধ্যমে গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি
এটি আমাদের ভুলগুলোকে সংশোধন করার, নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার সুযোগ। এত কিছু পড়লাম কেন, এত গোটা বক্তব্যটা পড়লাম কেন? কারণ ছত্রে ছত্রে মিথ্যে। এই লোকটা আপাদমস্তক একটা মিথ্যেবাদী মানুষ। ক্লিন্টনের সঙ্গে, অর্থাৎ আমরা জানি ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে জড়িয়েছিল এবং এই জড়ানোর পর নোবেল পুরস্কার, চাকর পাকড়দের ওরা নোবেল পুরস্কার দেয়। নোবেল পুরস্কার এরকম সুপারিশে আগেও হয়েছে। বলেছি না, ফরাসি দেশের প্রথম কবি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, ফরাসি দেশে কোথাও তার কবিতা পড়া হয় না, তার কারণ রাজানুকূল্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তেমনই সুপারিশে ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে। শুধু ইউনুস একা নয়, এই শান্তির নোবেল নিয়ে অনেক অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু এই ইউনুস বুঝে গেছেন জাপানে গিয়ে, আসলে জাপানে গিয়ে তো লুকিয়েছেন। ভাবতে পারেন, একটাও বিদেশের সফর আমন্ত্রণ ফেরাচ্ছে না, সরকারি টাকায় রাষ্ট্রীয় মর্যাদায় ঘুরে বেড়াচ্ছে। একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তারা এই বুড়োর ভীমরতি ঘুচিয়ে দেবে। আমি চলে আসি একটা খুব গুরুত্বপূর্ণ খবরে, খুব গুরুত্বপূর্ণ। এই মোহাম্মদ ইউনুস, ওই যে দেখছেন না ফতুয়া পরে, সাধারণ একটা ফতুয়া আর ওই মোদিকোট, সুতির মোদিকোট পরে, একটা ভাজা মাছ উল্টে খেতে জানে না, একটা ভালো মানুষই মুখ নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আসলে ভেতরে ভেতরে একেবারে ইসলামিক জেহাদি। তবে আমি আপনাদের বলবো, এই লোকটা আসলে কোনো ধর্মেই এর বিশ্বাস নেই। আমার কথা যদি আপনাদের পছন্দ না হয় বা বিশ্বাস না হয়, আপনারা গিয়ে দেখে নিন, সামাজিক মাধ্যমে আছে। ইহুদি জুদের তুষ্ট করতে গিয়ে তিনি তার নিজের ধর্ম সম্পর্কে কি রসিকতা করেছেন আপনারা দেখে নিন। আমি মুখে বলতে পারবো না সে কথা, আপনারা যাচাই করে নেবেন। আসলে যেখানে যেমন সেখানে তেমন। When he is in Rome, he is Roman। অর্থাৎ যখন যে ফুলে তুষ্ট সেই ফুলটা দেবে। আগে আমরা দেখেছি জুদের অর্থাৎ ইহুদিদের তুষ্ট করার জন্য নিজের ধর্ম নিয়ে রসিকতা করেছে, আবার এখন দেখছি ইসলামিক জঙ্গি হয়ে উঠেছে। আসলে এই ধরনের স্বার্থপর মানুষরা, এদের কোনো ধর্ম হয় না, এদের কোনো জাত হয় না, এরা আসলে পিএসপি মানে জানেন, পরম সুবিধাবাদী পার্টি। মোহাম্মদ ইউনুস তিনি কি করলেন? অপারেটেড রেপ ক্যাম্প, abducted and murdered Hindu professors, burned Hindu villages. Bangladesh Supreme Court accused Rajakar Azharul Islam, who was earlier handed death penalty for 1971 genocide. এই লোকটা কি করেছিল? এই লোকটা কি করেছিল? Atrocity during Operation Searchlight, ATM আজহারুল ইসলাম। এই লোকটা কি করেছিল? এই লোকটা বেছে বেছে রেপ ক্যাম্প তৈরি করেছিল। অর্থাৎ 1971 সালে রেপ ক্যাম্প, মেয়েদের তুলে ধরে নিয়ে আসা হচ্ছে, রেপ করা হচ্ছে এর নেতৃত্বে। রেপিস্ট শুধু নিজে রেপ করেনি, রেপ করিয়েওছে। আর কি করেছেন? অ্যাবডাক্টেড, অপহরণ করিয়েছিল। মার্ডার্ড হিন্দু প্রফেসর্স, অর্থাৎ হিন্দু অধ্যাপকদের 1971 সালে বেছে বেছে হিন্দু অধ্যাপক যারা, শিক্ষক যারা সমাজকে চেতনার আলোয় আলোকিত করবে, তাদের বেছে এনে এই লোকটা তাদের খুন করেছিল। বার্নড হিন্দু ভিলেজেস, একের পর এক হিন্দু ভিলেজ অর্থাৎ হিন্দু গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভাবতে পারেন, এই গণহত্যা গণধর্ষণের নায়ক, খলনায়ক ATM আজহারুল ইসলাম। The Supreme Court of Bangladesh accused a Jamaat-e-Islami terrorist named ATM Azharul Islam, who was previously handed death penalty for crimes against humanity during 1971 Liberation War. মানবিকতার বিরুদ্ধে তার এই যে তার ঘৃণ্য অপরাধ, তার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে সুপ্রিম কোর্টের বিচারপতির সঙ্গে মোহাম্মদ ইউনুস সম্পর্ক তৈরি করে তাকে বুঝিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। কিছু করার নেই, অনেক ক্ষেত্রে কিছু করার নেই।
যে দেশের গণতন্ত্র ঠিক নেই সে দেশের সুপ্রিম কোর্ট আইন আদালত ঠিক নেই, আর সেই জন্য বাধ্য হয়েছে। আমার তো মনে হয় মাননীয় বিচারপতি বুকে পাথর রেখে মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ অনির্বাচিত এক নায়কতন্ত্রের এই মুহূর্তে খলনায়ক ইউনুস তাকে চাপ দিয়ে করিয়েছে। এটিএম আজহারুল ইসলাম was arrested in 2012. 2012-তে গ্রেফতার করা হয়েছিল। He was found guilty of killing 1256 জন মানুষকে, অ্যাবডাক্টিং অপহরণ করেছে 17 জনকে, রেপ করেছে 13 জনকে। এগুলোর রেকর্ডে কত মহিলাকে রেপ করেছে, কত মানুষকে খুন করেছে, ওগুলোর রেকর্ডের বাইরে রয়েছে। এবং এর সঙ্গে ছিল পাকিস্তানের আর্মি। বারবার করে বলি না, পাকিস্তানের আর্মি হচ্ছে পৃথিবীর সেই ঘৃণ্য সেনাবাহিনী যারা আসলে উর্দির তলায় ইসলামিক সন্ত্রাসবাদী জঙ্গি। The Jamaat-e-Islami terrorist was also involved in genocide. গণহত্যার সঙ্গে জড়িয়ে ছিল, ডিটেনশন, জোর করে ধরে রাখা, টর্চার, অত্যাচার, গ্রিভিয়াস ইনজুরি, মারাত্মকভাবে আহত করা, লুট করা, এবং তার সঙ্গে সঙ্গে হেন কাজ নেই। এবং সে কনভিক্টেড হয়েছিল কোথায়? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ICT ইন ডিসেম্বর 2014-তে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও একই কথা বলা হয়েছিল। এই হচ্ছে সেই গণধর্ষণ, গণহত্যার খলনায়ক। ATM Azharul Islam was sentenced to death on 3 counts and imprisonment on 2 counts of crime against humanity. His death penalty was upheld by Appellate Division of Supreme Court in October 2019. ভাবুন, একের পর এক রায়, তার মৃত্যুদণ্ড, তাকে ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো এই হিংস্র জন্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু হিন্দু নিধনের জন্য নয়, একে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তাদেরকে হিংস্র আক্রমণ করার জন্য। কে ছেড়েছে? ওই ভালো মানুষই। লেখাপড়া জানলে, ডিগ্রি থাকলেই বড় মানুষ হওয়া যায় না। আসলে আপাত ভালো মানুষের ভেতরে, ওটা তো মুখোশ, আসলে রয়েছে একজন হিংস্র। বাইরে মোহাম্মদ ইউনুস কি নোবেল জয়ী ডক্টরেট PhD, আর ভেতরে আসলে হিংস্র খলনায়ক। বাংলাদেশের সাধারণ মানুষ এবার ক্ষেপে উঠছে, প্রতিটি স্তরে পর্বে ক্ষেপে উঠছে। পুঞ্জীবিত ক্ষোভ এবার প্রতিবাদের আকার নিচ্ছে, আর এই প্রতিবাদ থেকে বিপ্লব আসবে। বাংলাদেশের controversial service law is sparking nationwide employee unrest. Here's why. Controversial service law. কি এই লটা? Why are employees protesting? কেন কর্মচারীরা তারা প্রতিবাদ জানাচ্ছে? According to প্রটেস্টাররা বলছেন, অর্থাৎ প্রতিবাদী যারা, তাদের মত অনুযায়ী the ability of government to dismiss employees without due process, অর্থাৎ এই আইনটা পাশ হয়ে গেলে যখন যাকে খুশি ডিসমিস করে দেওয়া যাবে, অর্থাৎ চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া যাবে, created widespread fear and uncertainty, এবং ফলত যারা কর্মচারী তাদের মধ্যে একটা ভয়, আতঙ্কের পরিবেশ এবং হতাশা তাদের মধ্যে এসেছে, এবং একটা অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে তারা রয়েছে। Undermining moral and job stability. Many see the ordinance as a violation of fundamental rights. অনেকে দেখছেন যে এই পুরো বিষয়টা হচ্ছে যে মানুষের যে ন্যূনতম যে তার অধিকার থাকে, সেই মানবিক অধিকারটুকুও কেড়ে নিচ্ছে এই controversial service law মারফত, and protection against arbitrary punishment. এখন এই আইনটা পাশ হলে কি হবে? What do the new rules say? As per Dhaka Tribune, আমরা ঢাকা ট্রিবিউনকে এখানে উদ্ধৃতি করছি, the Public Service Amendment Ordinance 2025 issued by the President on Sunday allows the government to fire employees for 4 types of disciplinary breaches through a show cause notice
উইদাউট ইনিশিয়েটিং ফর্মাল ডিপার্টমেন্টাল প্রসিডিংস। অর্থাৎ একটা মাত্র শোকজ চিঠি দিয়েই 4টে কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া যাবে। এক, পাওয়ার টু ডিসমিস অর সাসপেন্ড উইদাউট ডিউ প্রসেস, অর্থাৎ কোনো পদ্ধতি, এমনকি কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হবে না, মনে হলো বরখাস্ত করা হবে, চাকরি থেকে তাড়িয়ে দেবে। 2, এনহ্যান্স এক্সিকিউটিভ কন্ট্রোল ওভার সিভিল সার্ভেন্টস, অর্থাৎ আরও বেশি এক্সিকিউটিভ কন্ট্রোল, নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে সিভিল সার্ভেন্টদের। 3, রেস্ট্রিকশন অন এমপ্লয়িজ রাইট, অর্থাৎ একজন কর্মচারীর যে অধিকার আছে সেই অধিকারে কোথাও যেন খর্বিত হচ্ছে। অ্যান্ড প্রোটেকশন, অবশ্যই অধিকার যদি খর্ব হয় তাহলে তার প্রোটেকশন থাকছে না, তার রক্ষা কবচ কোনো থাকছে না। 4, এক্সপ্যান্ড গ্রাউন্ডস ফর ডিসিপ্লিনারি অ্যাকশন, অর্থাৎ ডিসিপ্লিনারি অ্যাকশন কথায় কথায় নেওয়া যাবে। অর্থাৎ কেউ যদি বাথরুমে গিয়ে তার স্ত্রীকে ফোন করে বলে যে মোহাম্মদ ইউনুস জ্বালিয়ে খেলো বা দেশের সরকার ভালো মতো চলছে না, ব্যাস কেউ শুনলো, সঙ্গে সঙ্গে দরজার বাইরে থেকে শুনলো, কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে না, সে আত্মপক্ষ সমর্থন করারও সুযোগ পাবে না, বলে তুমি বাদ। চেঞ্জেস টু প্রমোশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, এবং এই যে পদোন্নতি হওয়া, একটা মানুষ অনেক দিন ধরে দক্ষতার সঙ্গে কাজ করছে, তার পদোন্নতি প্রাপ্য না, এক্ষেত্রে একনায়কতন্ত্র, মনিব বললে তবেই হবে, আর কোনো যোগ্যতা কাজে লাগবে না। এমনকি যার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে, যাকে নিযুক্ত করা হবে পদে, মনে হলে সেটাও ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। ইম্পোজিশন অফ নিউ রিপোর্টিং অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, এটা তো একটা বুঝলেন রাষ্ট্রীয় শাসক যন্ত্র এমনভাবে স্থাপিত হবে যাতে কোনো রকমভাবে মানুষ হিসেবে থাকবে না, তারা যন্ত্রের মতো কাজ করে যেতে হবে। কেন, কি কারণে ইউনুস মিয়া এটা করলেন? তার কারণ ইউনুস মিয়া জানেন তার দেশে তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আর তার জন্য সরকারি কর্মচারীদের প্রথম খাড়ার আঘাতটা নেবে এলো। এই কারণে নেবে এলো যাতে সরকারি কর্মচারীরা ট্যাফু না করতে পারে, কারণ তারাই হচ্ছে ধারালো সেই অস্ত্র, রাষ্ট্রের সেই যন্ত্র যা ইম্পোজ করা হবে, অর্থাৎ যা দিয়ে সাধারণ মানুষকে শোষণ করা হবে, অর্থাৎ তারাই হচ্ছে সেই যন্ত্র। এরপর তো আস্তে আস্তে গোটা বাংলাদেশে এর থেকেও ভয়ঙ্কর নির্দেশনামা আসবে, সেটা সাধারণ মানুষকে শোষণ করার জন্য। এবার চলে আসি, শুধুমাত্র সরকারি কর্মচারী নয়, শুধুমাত্র রাজকর্মচারী নয়, দেখতে পাচ্ছেন সেই সমস্ত বাংলাদেশের বোনেদের, দেখতে পাচ্ছেন তারা বেরিয়ে পড়েছেন। এরা কারা? এই সব বাংলাদেশি বোনেরা কারা? এরাই হচ্ছে তারা। ইউনুস গভর্নমেন্ট ফেসিং প্রটেস্ট অ্যাক্রস বাংলাদেশ, টিচার্স নাও হল্ট ওয়ার্ক, শিক্ষকরা বলছেন আমরা পড়াবো না, তারা রাস্তায় প্রতিবাদ করছেন। দেখতে পাচ্ছেন সেই মিছিলের সামনের সারিতে বাংলাদেশের সেই সমস্ত বোনেরা, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এদের থাকার কথা চক ডাস্টার নিয়ে এই মুহূর্তে ক্লাসরুমে, কিন্তু না, পড়ানো থামিয়ে তারা প্রকাশ্যের রাজপথে ইউনুসের একনায়কতন্ত্রের বিরুদ্ধে তারা জোর গলায় প্রতিবাদ করছেন। দ্য মোহাম্মদ Yunus-led interim government already under pressure from the army and political parties. এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আর্মি অর্থাৎ সেনাবাহিনী তার প্রবল চাপের মুখে রয়েছে। সেনাবাহিনী বলছে অনেক ধাস্টামো করেছে ইউনুস মিয়া, তোমাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, গোটা জাতি তোমাকে দায়িত্ব দিয়েছে, তোমাকে সেই কাজটা করতে হবে। এসব না করে কি করছো? টাকায় কারছবি থাকবে না, নতুন টাকা ছাপানো, তোমার বাজেটে যে টাকা বরাদ্দ হয়েছে সে বরাদ্দের হিসেব দিচ্ছ না। অর্থাৎ তুমি একনায়কতন্ত্র চালাচ্ছ, তুমি টাকা নয় ছয় করছো, তুমি তোমার গ্রামীণ ব্যাংকের টাকা যেভাবে নয় ছয় করেছো সেইভাবে তুমি বাংলাদেশের, এখন গোটা বাংলাদেশের টাকা নয় ছয় করছো। এসব করা চলবে না ইউনুস মিয়া। আর্মি বলছে, পলিটিক্যাল পার্টিগুলো কি বলছে? যে তোমাকে নির্বাচন করাতেই হবে। অনেক ধাস্টামো শুনেছি,
অনেক তোমার ন্যাকা ন্যাকা কথা শুনেছি, অনেক তোমার বুড়ো বয়সের ভীমরতি দেখেছি। আরব্য রজনীর মতো লিখতে হবে বাংলাদেশের রজনী ওই যমুনার বাসভবনে কি কি হয়। Is facing protests from multiple quarters. Primary assistant school teachers across Bangladesh have halted work. অর্থাৎ দেশের চতুর্দিক থেকে কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ আসছে। সেই প্রতিবাদে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার তারা গোটা বাংলাদেশ থেকে বেরিয়ে পড়েছেন, কাজ থামিয়ে দিয়েছেন, সিকিং ওয়েজ হাইকস, বলছেন এবার আমাদের মাইনে বাড়াও। দেশের অর্থনীতি মোহাম্মদ ইউনূস তুমি চুরমার করে দিয়েছো। তুমি পাকামি করতে গিয়েছিলে, ওই ভিক্ষের কৌটো নিয়ে চীনে গিয়ে বলেছিলে ল্যান্ডলকড সেভেন সিস্টার্স। মনে হচ্ছে যেন তোমার বাপের সেভেন সিস্টার্স, তোমার পিতৃদেব যেন ওই সেভেন সিস্টার্স লিখে গিয়েছিল। তুমি বলছো তুমি গার্ডিয়ান অফ ওশান, তুমি সমুদ্রের অভিভাবক। তার ফল কি হয়েছে? আজকে স্কুলের প্রাইমারি স্কুলের টিচারদের, অ্যাসিস্ট্যান্ট সহকারী টিচারদের রাস্তায় বেরোতে হচ্ছে, এবার মাইনে বাড়াও, এই বাংলাদেশে খাবো কি? এবং তার পাশাপাশি সিভিল সার্ভেন্ট এন্টার্স ইন ফোর্থ ডে, অর্থাৎ একের পর এক দিন বাড়ছে। বিভিন্ন সচিবালয়ের কর্মচারী তারাও যোগ দিচ্ছেন। এবার চলে আসি সচিবালয়, খুব গুরুত্বপূর্ণ। আরে দেশে তো জনপ্রতিনিধিরা চালায়, আসল চালায় সরকার কে? সরকার কে? ব্রিটিশ তার অ্যাডমিনিস্ট্রেশনে একটা রূপরেখা এঁকে দিয়ে গিয়েছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারত হোক, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ হোক, আমরা সবাই সেই ব্রিটিশদের চালানো শাসননীতির যে ধাঁচা, সেই কাঠামোটাকে আমরা নিয়েছি, এতে খারাপ কিছু নেই। কারণ আমাদের এই সচিবালয় বা সচিব যারা আছেন এরাই চালান, জনপ্রতিনিধি আসবে যাবে, কিন্তু সরকার সরকারের মতো থাকবে। সেই সচিবালয়ের কর্মচারীরা 1 ঘন্টার কর্মবিরতির শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সচিবালয়ের কর্মচারীরা সাধারণত কর্মবিরতি তারা করেন না, সে দেশের কাজ, দেশের খুব গুরুত্বপূর্ণ কাজ, মানুষের কাজ করেন, করতে বাধ্য হচ্ছে। কেন? এই যে প্রথম আলো, বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক লিখেছে, কাল থেকে প্রতিদিন 1 ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা সচিবালয়ের কর্মচারীদের। নতুন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এটা বৃহস্পতিবারের ছবি। আমি আপনাদের পূর্ণাঙ্গ রিপোর্টিংটা পড়ে শোনাচ্ছি। প্রথম আলোর রিপোর্টিং, আগেই বলেছি। নতুন কর্মসূচির কথা বলতে গিয়ে নুরুল ইসলাম বলেন, চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে স্মারকলিপি দেওয়া হবে। পরের দিন 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মোহাম্মদ মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দেওয়া হবে। সচিবালয়ের ভেতরে বাদামতলায় জমায়েত হয়ে তারপর স্মারকলিপি দেওয়া হবে। এছাড়াও মাঠ পর্যায়ে অধিদপ্তর পরিদপ্তরের কর্মচারীরা তাদের সংস্থা প্রধানের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব বরাবর স্মারকলিপি দেবেন। আগামী, লেখা আছে পরিষ্কার, প্রধান উপদেষ্টা আগামী শনিবার দেশে ফেরার পর মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসনের সচিব সহ সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে আলোচনা করে একটি ভালো ফলাফল দেবেন বলে আশা প্রকাশ করেন নুরুল ইসলাম। তিনি বলেন, আশা করি ঈদের, অর্থাৎ পবিত্র ঈদের আগেই এটি ফয়সলা করে আমরা ঈদ করতে যাব। এগুলো সব আশা, বুঝতে পারছেন? জাপানে পালিয়েছে কেন? জাপানে পালিয়েছে, কিন্তু পালাবি কোথায় বাছা ধন? তোকে শনিবার আসতে হবে, এদের মুখের সামনে পড়তেই হবে, এদের মুখের সামনেই পড়তে হবে, তখন দেখব মুখটা কি হয়। এবার চলে আসি ডেকান ক্রনিকলের একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্টিংয়ে। ছবিটা দেখুন, দেখুন, যতদূর চোখ যায় সড়কে শুধুমাত্র প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। কিসের প্রতিবাদ? ইউনূসের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ। Massive protest in Bangladesh as BNP demands election by December. আরে বিএনপি জানে তো এখন ভোট হলে তারাই আসবে, কিন্তু আমিও বলিহারি এই বিএনপি নেতৃত্বকে, কিছুতেই পারছে না কিছু করতে। অথচ ভোট এলেই, নির্বাচন এখন হলেই তারা আসবে ক্ষমতায়। আসলে মোহাম্মদ ইউনূস কি চাইছেন জানেন? যে গোটা দেশে একটা গৃহযুদ্ধের পরিবেশ হোক এবং বাইরে পায়ে পা লাগিয়ে
একটা যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধের আবহ রচনা করতে, যাতে বলেন নির্বাচন হবে না। এই জন্যই সময় নিচ্ছে। আর বিএনপির নেতৃত্ব বুঝতে পারছে না, যত সময় গড়াচ্ছে তত একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে গোটা দেশ। একনায়কতন্ত্র শেষ হবে ওই নাহিদ জোয়ান চেলাচামুন্ডা, আগেই বলেছি নিজের প্রচুর চেলাচামুন্ডা ঘিরে রেখেছে, তাদের বলেছে তোরা তৈরি হ, তোদের নতুন পার্টি সেই সময় হয়ে যাবে, আমি আর কদিন আছি, তারপর তো তোরাই আসবি, তখন না হয় আমার মূর্তি একটা বসিয়ে দিস সড়কে। নাহিদও নাচছে, নতুন পার্টি তৈরি হচ্ছে। কোথা থেকে এত টাকা আসছে? শেখ হাসিনা, বাংলাদেশের শেখ হাসিনা আওয়ামী লীগের সুপ্রিমো ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, কোথা থেকে এনসিপির ওই নতুন অফিসের, বিলাসবহুল অফিসের টাকা আসছে। ওইদিকে জামাতে ইসলামী, তারা জানে এই সময় ভোট হলে খুব একটা সুবিধা করতে পারবে না, সুতরাং তারাও চাইছে সময় হোক। একমাত্র বিএনপি প্রতিবাদ করছে, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছে না। Massive protests rocked Bangladesh on Wednesday, with thousands of supporters of Bangladesh Nationalist Party, or the BNP, holding rallies in Dhaka to pressurize the country's interim government to hold general election by December this year. Yunus-led interim government is also facing protest on daily basis from civil servants, school teachers and employees. দেখুন, চতুর্দিক থেকে কিন্তু ক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। বিএনপি তো র্যালি দেখছেন তো, একেবারে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ধরেছে, দেখুন এখান থেকে এখান অবধি, দেখুন একেবারে লোক নিয়ে নেমে পড়েছে। প্রটেস্ট করছে স্কুল টিচাররা, প্রটেস্ট করছে সচিবালয়ের কর্মীরা, at the National Revenue Service on different issues, besides the business bodies to have upped the criticizing Yunus over the weakening the economy and labor unrest. আসলে কি হয়েছে জানেন, দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, ভারতের সঙ্গেও ব্যবসা হচ্ছে না, বহির্বিশ্বে কৌটো নিয়ে গিয়েছিল চীনে, সুবিধা করতে পারেনি, আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছে মাই বাপ, বলছে রাখাইন মানবিক করিডোর করে দেবো, রাখাইনে শুয়োরের মাংস নিয়ে যাবে, আমাদের আপত্তি নেই, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। মানুষ তো বুঝতে পারছে, স্কুল টিচার থেকে শুরু করে আর্মি, বিরোধী দল, বিভিন্ন দল অর্থাৎ রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সচিবালয়ের কর্মীরা, ব্যবসায়ীরা, অর্থনীতি ভেঙে পড়েছে, কোথাও কিছু করা যাচ্ছে না, সব মিলিয়ে একটা সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করছেন। সবাই ভাবছে ইউনুস খুব জব্দ হচ্ছে, ইউনুস কিন্তু হাসছে জাপানে বসে সুশি খেতে খেতে, আর কি খাচ্ছে জানি না, বলতে পারবো না, হাসছে, বলছে এটাই তো চাইছিলাম, গোটা দেশ প্রতিবাদ কর, গোটা দেশ চলুক, আর আমি নিরোর মতো বেহালা বাজাবো জাপানে বসে। শনিবার আসবে, মুখোমুখি কি হবে দেখব তখনই। এবার চলে আসি, অনেকে দেখছেন সামাজিক মাধ্যমে, অনেকে বলছেন, ধরুন এই যে আমার ইউটিউবের নিচে কিছুক্ষণের মধ্যে লেখা হবে আমরা ইউনুসকেই চাই, বাংলাদেশ থেকে বলছি ভাই, কারা বলছে? পর্দা ফাঁস করে দিয়েছে প্রথম আলো পর্দা ফাঁস করে দিয়েছে। অধ্যাপক ইউনুসকে 5 বছরে ক্ষমতায় চেয়ে কারা কেন ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে? কারা ভাই তোরা? আমরা নয়, প্রথম আলো বাংলাদেশের, তারা বার করে দিয়েছে। কারা এরা? ডিসমিস ল্যাব তাদের অনুসন্ধানে দেখেছে চলতি বছরের এপ্রিল থেকে শুরু করে মের মাঝামাঝি পর্যন্ত অন্তত 47টি ফেসবুক পেজে এ ধরনের 55টি বিজ্ঞাপন দিয়েছে। প্রতিটি পেজের সর্বশেষ 20টি পোস্ট পর্যালোচনা করে তাদের নিয়মিত কার্যক্রম দেখা হয়। এতে দেখা যায় 90% পেজ আগে থেকে কোনো রাজনৈতিক বিষয়ে পোস্ট করেনি। তারা আগে কোনো রাজনৈতিক বিষয়ে পোস্ট করেনি, হঠাৎ তারা মোহাম্মদ ইউনুস মিয়ার হয়ে পোস্ট করা শুরু করলো। কেন ভাই? ডিসমিস ল্যাব বলছে 47টা পেজের মধ্যে 30টি অর্থাৎ প্রায় 64% খাবার প্রসাধনী, পোশাক, স্বাস্থ্যসেবা, মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে যুক্ত। এগুলো কাদের? ইউনুস মিয়া, এগুলো কাদের কোম্পানি? 8টি ছিল ব্যক্তিগত ব্লগ,
বা ওই ধরনের পেজ, আর দুটি নিজেদের মিডিয়া আউটলেট হিসেবে পরিচয় দিয়েছে। বাকি পেজগুলো পাবলিক ফিগার ও ডিজিটাল মার্কেটিংয়ের তালিকাভুক্ত। করানো হচ্ছে। ডিসমিস ল্যাব বলছে এই 47টি ফেসবুক পেজের গড় লাইক 35,000-এর বেশি, সুতরাং অনুসারী 37,000-এরও বেশি। এদের মধ্যে 24টি পেজ পরিচালিত হয় বাংলাদেশ থেকে, 24টা বাংলাদেশ থেকে, একটি ইটালি থেকে এবং একটি পেজ যৌথভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হয়। ডিসমিস ল্যাব এসব পেজের 6 জন অ্যাডমিনের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে 4 জন বলেছেন বিজ্ঞাপনগুলো নিজেরা তৈরি করেননি, বিজ্ঞাপন সংস্থাকে প্রচারণার দায়িত্ব দিয়েছিলেন। একজন জানান তিনি নিজেই বিজ্ঞাপন তৈরি করেছেন লাইক ও ফলোয়ার বাড়ানোর জন্য। আরেকজন বলেন একটি ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছিল, বিজ্ঞাপনের বিষয়বস্তু তিনি আগে থেকে জানতেন না। তিনি বলেন তারা ফলোয়ার বাড়াতে বলেছিলেন, কিন্তু বিজ্ঞাপন কি হবে তা ওই প্রতিষ্ঠানই সিদ্ধান্ত নেয়। ইয়েতি ডিজিটাল নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও এম ফারুক ডিসমিস ল্যাবকে বলেন এ ধরনের বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে পেজের ফলোয়ার বাড়ানো। পেজের গ্রহণযোগ্যতা বিচার করা হয় ফলোয়ারের সংখ্যা দিয়ে। বিজ্ঞাপনী সংস্থাগুলোর উচিত বাস্তব পরিস্থিতি বিবেচনা করা। অর্থাৎ সেই পুরনো গোয়েবলসের থিওরি, মিথ্যেকে বারবার বলো আর মিথ্যে হয়ে যাবে সত্যি। ইউনুস ইউরোপে গিয়ে কি শিখলো? মিথ্যে কথা বলা শিখেছে, মিথ্যে প্রচার করা শিখেছে। আমাদের থেকে বাংলাদেশের মানুষ ভালো মতো জানে, যারা গ্রামীণ ব্যাংকে অত্যাচারিত হয়েছে নীলকর সাহেবদের মতো, যেই ইউনুস অত্যাচার করেছে বাংলাদেশের মা বোনেদের, বাংলাদেশের ভাইদের চোখের জল তার সাক্ষী রয়েছে মিথ্যেবাদী ইউনুসের। সেই আবার ফেসবুকের পেজে মিথ্যে প্রচার করছে। অর্থাৎ এক কথা, এই মুহূর্তে জাপানে লুকিয়ে রয়েছে সন্ত্রাসবাদীরা। তারা এখানে সন্ত্রাস করে পাকিস্তানে যেমন নটি ডেরাতে লুকিয়েছিল, আর ভারত পাকিস্তানে ঢুকে গিয়ে মেরেছিল। এক্ষেত্রে বিশ্বাস রাখি বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের সেই সমস্ত সহকারী স্কুল শিক্ষক, বাংলাদেশের সচিবালয়ের রাজকর্মচারী, বাংলাদেশের বণিক, বাংলাদেশের ব্যবসায়ী, বাংলাদেশের বৃহৎ পুঁজিপতি, বাংলাদেশের ছোট ব্যবসায়ী, বাংলাদেশের জনসাধারণ, তারা সবাই গর্জে উঠবে। কিন্তু ইউনুস কি পারবে দাগী আসামিগুলোকে একের পর এক জেল থেকে বাইরে বার করে এনে নিষ্পেষণ চালাতে? সেনাবাহিনী কি সহ্য করে নেবে? বিএনপি কি আবার বোকা বনবে? কারণ ডিসেম্বর তো বহুদূর বন্ধু, ডিসেম্বর বহুদূর। তার আগেই ইউনুস মাস্টার স্ট্রোক দিয়ে দেবে। বিএনপিরও মসনদে বসা হবে না, আর সেই মাস্টার স্ট্রোক সফল হলে সেনাবাহিনীকেও পরিবর্তন করে দেবে ইউনুস। রাশিয়ায় রুশ দেশের রাসপুটিনের কথা মনে আছে? যে রাসপুটিন জারের সেই বিশাল সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছিল। বারবার দেশের মানুষরা বলেছিল এই রাসপুতিন হচ্ছে ভয়ানক। বিশ্বাস করেনি জার, বিশ্বাস করেনি জারিনা, আর তার ফলে জার শাসনের অবসান হয়েছিল। রাসপুটিনের মতোই কুচক্রী ইউনুস। বাংলাদেশের কি হলো ভারতীয় হিসেবে আমাদের কিছু এসে যায় না, কিন্তু এ কথা আপনাদের বলি, আবার বলি, বাংলাদেশের কুচক্রী, রাসপুটিনের মতো কুচক্রী যদি ইউনুস থাকে, তাহলে বিদেশিরা ঘাঁটি গাড়বে। বাংলাদেশ তো ধ্বংস হবেই। আর বাংলাদেশ ধ্বংস হলে প্রতিবেশী দেশ হিসেবে আমার আপনার কি ভালো লাগবে? দিনের শেষে ওরাও তো বাঙালি। জয় হিন্দ।